কি পরিস্থিতি আপনি আসলে দেশের এই মুহূর্তে বিশ্লেষণ করছেন? মাহফুজ আলম যে গৃহযুদ্ধের কথা বলছিলেন, সেরকম একটা পরিস্থিতি কি আসলে চলেই আসছে কিনা? না, মাহফুজ আলমের গৃহযুদ্ধের সঙ্গে কিন্তু এটাকে আপনি মিলাতে পারবেন না। মাহফুজ আলমের যে গৃহযুদ্ধের কথা উনি বলেছিলেন, সেটা ছিল অন্য একটা কথা, অন্য একটা বিষয়। এরকম তিনি বলার চেষ্টা করেছিলেন যে প্রজন্মের সঙ্গে প্রজন্মের একটা বিরোধ। উনি বলার চেষ্টা করেছিলেন যে আগের যে প্রজন্ম ছিল, সেই প্রজন্মগুলো বারবার ব্যর্থ হয়েছে, এবং সেই প্রজন্মগুলো বারবার এই নতুন প্রজন্মের অর্জিত যে বিপ্লব, সেই বিপ্লবের যে ফল, সেই ফলটা তারা ছিনতাই করে নিয়ে যেত। এটা ছিল ওনার বক্তব্য আর কি। তো এবার যাতে না নেয়, এই জন্য আগের প্রজন্মের সঙ্গে পরের প্রজন্মের একটা বিরোধ অথবা যুদ্ধ, এটা যেভাবে আপনি অভিহিত করেন না কেন, সেই ধরনের একটা সম্ভাবনার কথা উনি বলেছিলেন, এবং তিনি বলেছিলেন এটা অবধারিত। তো এখন যেটা আপনি দেখছেন সংঘাত, এটা সেই যুদ্ধ নয়। এখন যেটা সংঘাত হচ্ছে সেটা হলো যে এটা তো কার সঙ্গে, যেমন আমি একটু উদাহরণ দিয়ে বলি যে আপনার সুপার সানডে, মেগা মানডে যেটা হচ্ছে, আপনার দুটা মানে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্টদের সঙ্গে স্টুডেন্টদের বিরোধ। এটা কেন হচ্ছে আপনি যদি আগে সুপার সানডেটা ব্যাখ্যা করেন, এখানে ওখানে একজন স্টুডেন্টের মৃত্যু হয়েছে একটা মেডিকেল কলেজে, একটা হসপিটালে। সেই মৃত্যুটাকে তারা বলছে যে এটা শিক্ষা আপনার চিকিৎসা, মানে আপনার অপচিকিৎসা অথবা ভুল চিকিৎসার কারণে তার মৃত্যু হয়েছে। এখন সেই মৃত্যুটা তারা মেনে নিতে পারছে না, না মানেই স্বাভাবিক। কিন্তু মেনে না নেওয়ার প্রতিক্রিয়া তারা কি করছে? তারা সেটাকে ভাঙচুর করছে, নিজেরাই নিজেদের হাতে বিচারটাকে তুলে নিচ্ছে। এই যে নিজের হাতে বিচার তুলে নেওয়ার যে প্রবণতা, এটা কিন্তু সেই প্রজন্মের সঙ্গে প্রজন্মের যুদ্ধ না, গৃহযুদ্ধও নয়। এটা এটা হলো যে নিজের হাতে, মানে আইন না মেনে নিজের হাতে রায় প্রয়োগের যে দায়িত্বটা নিয়ে নেওয়া। এটা কিন্তু শুরু হয়েছে আসলে সে অগাস্ট এবং জুলাইয়ের যে বিপ্লব, সেটার মাঝখান থেকে। কিন্তু সেখানেও কিন্তু তরুণ যে প্রজন্ম, তারা কি করেছে? তারা দেশের প্রচলিত আইনকে ভেঙেছে, এবং এটাকে কি বলবো আমি, সমস্ত নিয়ম কানুনকে ভেঙে তারা একজন স্বৈরাচারী শাসকের উৎখাত ঘটিয়েছে। কিন্তু শাসককে যে উৎখাতটা করেছে সেটা কিন্তু আইন মেনে হয়নি, আইন না মেনে হয়েছে। এই যে শাসককে উৎখাত করাটা, এইটা ওই সময়ের প্রয়োজন ছিল, কিন্তু কিন্তু সময়টা চেঞ্জ হয়ে গেছে। এখন তার সেই সময়টা নাই। এখন কে কার বিরুদ্ধে লড়ছে? এখন কিন্তু সেখানে কোনো স্বৈর শাসক নাই। এখন ওই যে নিজেরা সিদ্ধান্ত নিয়ে একটা আইনকে প্রয়োগ করার যে প্রবণতাটা, সেই আকাঙ্ক্ষাটা, সেই প্র্যাকটিসটা রয়ে গেছে, কিন্তু এর মধ্যে যে লক্ষ্যটা পরিবর্তন হয়ে গেছে, সেটা তারা কিন্তু ভুলে গেছে। যে কারণে নিজেরা নিজেদেরকে অ্যাটাক করছে। আপনার হাসপাতালকে অ্যাটাক করতে এসে সোহরাওয়ার্দী কলেজকে অ্যাটাক করলো, পরের দিন আবার সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ মিলে মোল্লা কলেজকে অ্যাটাক করলো। এই যে নিজেরাই সিদ্ধান্ত নেওয়া, এইটা হচ্ছে এখনকার যে লড়াইটা। এটা আসলে লড়াই আমি বলবো না, এটা এক ধরনের অরাজকতা। এই অরাজকতাটা হওয়া উচিত নয়। দেশে যখন একটা সরকার থাকে, তো সরকারের দায়িত্ব হলো এই অরাজকতাটাকে নিয়ন্ত্রণ করা, অথবা এটাকে আপনার যে কোনো ভাবে থামানো। কিন্তু সেই নিয়ন্ত্রণ করা বা থামানোর কোনো প্রচেষ্টাও কিন্তু আমরা এই সরকারের মধ্যে লক্ষ্য করিনি। যে এই দায়টা আমি মনে করি কিছু না কিছু সরকারের উপরে যে বর্তায়। জি, কেন সরকার আসলে, মানে এই দায়টা সরকারের উপর বর্তাচ্ছে, কিন্তু সরকার কেন নিয়ন্ত্রণ করার চেষ্টাটা করলো না, সেই ব্যাখ্যা কি আপনার কাছে স্পষ্ট হয়? সেই ব্যাখ্যাটা আমার কাছে স্পষ্ট না। স্পষ্ট না এই কারণে আমি সব মিলে যে জিনিসটা বুঝি, হয়তো সরকার অতটা অভিজ্ঞ না, এটা অনভিজ্ঞতার কারণে হতে পারে, আমার যেটা মনে হয়। তা না হলে এই ঘটনা যখন ঘটে যায়, আলটিমেটলি ক্ষতিটা তো সরকারেরই হয়। ইমেজ যখন নষ্ট হয়, তখন মানুষ কাকে দায়ীটা করে? এখানে তো অন্য কোনো ভিলেন নাই কিন্তু যে অমুককে দায়ী করবেন আপনি। মোল্লা কলেজ, সেটাও স্টুডেন্ট। সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, সেটাও স্টুডেন্ট। দুই পক্ষের মারামারি কেন? আপনি এখানে কাকে ভিলেন বানাবেন? এখানে কিন্তু কোনো শত্রুপক্ষ নাই। কাজেই শত্রুপক্ষ যখন মানুষ যখন খুঁজবে, তখন ভাববে কি যে প্রশাসন কেন এটাকে থামাতে পারেনি। এই থামাতে পারেনি যখন আপনি প্রশ্ন উঠবে, তখন আপনি এটাও দেখবেন যে থামানোর কোনো চেষ্টা কি হয়েছিল? থামানোর কোনো চেষ্টাও হয়নি। কেন চেষ্টা হলো না? আগে কি চেষ্টা করলে থামানো যেত না? আমি তো এখন বলবো যে দেখেন, আপনার যে 5ই অগাস্টের যে আন্দোলন, যেটা তারা বলছে, সেই আন্দোলনের ক্রেডিটটা কারা নিচ্ছে? স্টুডেন্টরা বলছে যে আমরা করেছি, আমরাই নেতৃত্ব দিয়েছি। তো যে স্টুডেন্টের নেতৃত্ব দিয়ে একজন স্বৈরাচারকে উৎখাত করতে পারলো, সেই স্টুডেন্টটা কেন স্টুডেন্টদের এই ঘাতি বিরোধটাকে থামাতে পারলো না? তাদেরকে থামাতে গিয়েছিল? যায়নি তো। এমন তো না হঠাৎ করে হয়েছে। মেগা মানডে যে হবে, এটা তো আগেই ঘোষণা দিয়েছে। তো স্টুডেন্ট লিডার ওখানে গেল না কেন?
যে বলতো যে তোমরা এই কাজটা করো না, এই কাজটা করা ঠিক হবে না, বাট তারা তো সেখানে যায়নি ভাই। এই যে না যাওয়াটা, কেন যায়নি তারা? তারা হয়তো ভেবেছে আমরা যেও থামাতে পারবো না, অথবা তারা হয়তো ভেবেছে ওদের কাছে আমাদের সেই গ্রহণযোগ্য ইমেজটাই নাই। আমরা ওই 5ই আগস্টের সময় যে আমাদের একটা গ্রহণযোগ্য নেতৃত্ব ছিল, আমাদের কথা লোকে মানতো, এখন আর লোকে মানছে না। কেন মানছে না? তার মানে সেই মানানোর মতো অবস্থানে আমি নেই। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনাকে বুঝতে হবে আপনি অনেক কিছু করেছেন, কিন্তু যে দাবিটা আপনি করছেন সেই দাবিটা থেকে আপনি নিজে কতটুকু সরে গেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং সেটা তারা পারেনি, চেষ্টাও করেনি। তাহলে মানে আপনি বলছেন যে ছাত্রদের কথা, ছাত্রদের হয়তো সেই ইমেজটা নাই আর সরকারের হয়তো সেই অভিজ্ঞতা নাই, কিন্তু তারপরে মানে এই ঘটনাগুলো ঘটে গেল, তখন আবার নতুন করে একটা ঘটনা উদ্ভব হলো, সেটি হচ্ছে চিন্ময় কৃষ্ণ, তাকে গ্রেপ্তার করার ঘটনা ঘটলো। মানে সরকারের অভিজ্ঞতা না থাকার কারণে সরকার সেটি ঠেকাতে পারলো না। কিন্তু এইখানে যে চিন্ময়কে গ্রেপ্তার করলে এরকম একটা পরিণতি বা একটা প্রতিক্রিয়া এবং তার একটা প্রতিফলন যে হবে, সেটি কি আসলে অনুমেয় ছিল না? সরকার কি সেটাও আগে থেকে অনুমান করতে পারে নাই? পারলে সেটার জন্য কি সরকারের কোনো প্রস্তুতি ছিল? দেখেন, এখানে কিন্তু অনেকগুলো কথা আছে। যে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পরে যে এই প্রতিক্রিয়াটা হবে, এটা হয়তো অনেকে ভাবেনি, এটা ভাবেনি আমি মনে করি। এখন কেন তারা ভাবেনি? তাদের অভিজ্ঞতার অভাবের কারণে ভাবেনি। আবার যে প্রতিক্রিয়াটা হয়েছে, সেই প্রতিক্রিয়াটা কেন হয়েছে এটা কিন্তু একবার ভাবতে হবে। চিন্ময় কৃষ্ণ কিন্তু এমন কোনো বড় লিডার না যে তাকে গ্রেপ্তার করলে অথবা তাকে জামিন না দিলে এরকম বিশাল কিছু হয়ে যাবে, আমি নিজে পার্সোনালি মনে করি না। সে এত বড় নেতা, তাকে তো আমি চিনতামই না। তো এখন সে এত বড় নেতা হয়ে গেলে কিভাবে? এখন আমি যদি বলি এখানে অন্য কিছু আছে। আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে, একটা বিপ্লব যখন হয়, পৃথিবীর সমস্ত বিপ্লব এটা দেখা গেছে, একটা বিপ্লব যখন হয় সেই বিপ্লবের পরে কিন্তু এখানে একটা প্রতি বিপ্লবের একটা আশঙ্কা এবং সম্ভাবনা সবসময় থাকে। কিন্তু 15 বছর একটা সরকার দেশে ক্ষমতায় ছিল, থাকার পর তারা হঠাৎ করে তাদের পতন হয়ে গেল। এবং যখন তারা ক্ষমতায় ছিল তাদের বিভিন্ন সেক্টরে সারা দেশে তৃণমূলে পর্যন্ত তাদের সুবিধাভোগী অনেক লোক কিন্তু ছিল, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। এখন এর মধ্যে আবার এই সরকার এসে একটা বড় একটা ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করে দিয়েছে। নিষিদ্ধ করে দেওয়া মানে কিন্তু সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যাওয়া নয়, নিষিদ্ধ তারা অফিসিয়ালি করেছে। তারা তো তাদের অস্তিত্ব তো আছে সারা দেশে। তো এখন আপনার ওখানে তাকে যখন নাকি জামিন নামঞ্জুর করে, যখন তাকে জেল হাজতে পাঠানোর কথা বলা হলো, তখন তাকে প্রতিরোধ করা হলো। এখানে গাড়ির সামনে লোকজন যে শুয়ে পড়লো, তারা কারা? সবাই কি এই হিন্দু ধর্মাবলম্বী? আমি কিন্তু সেটাও মনে করি না, এখানে অন্য কেউ থাকতে পারে। এবং হিন্দু ধর্মাবলম্বীরা সেখানে সবাই আটকে দিয়ে তবে সহিংস হয়ে যাবে এবং একজন লোককে কুপিয়ে হত্যা করবে প্রকাশ্য দিবালোকে, এটা আমি মনে করি না যেটা সম্পূর্ণ হিন্দুদের কাজ। এখানে অন্য কেউ এখানে কিন্তু ঢুকে পড়তে পারে, অথবা একটা হুজুগ তৈরি করার চেষ্টাও করতে পারে, অথবা এটাকে এরকম একটা ঘটনা ঘটিয়ে এটার থেকে পরে আবার একটা সাম্প্রদায়িক দাঙ্গা যাতে তৈরি করা যায়, সে ধরনের ঘটনাও কিন্তু ঘটতে পারে। আপনি স্যাবোটাজ বলেন না যাই বলেন, ঘটতে পারে। এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটেনি তা মনে করার কোনো কারণ নাই, ঘটতে পারে। কাজে কারা ঘটেছে, কারা ঘটিয়েছে এবং এই ধরনের ঘটনা যে ঘটতে পারে সেটা ধারণা করার মতো কতটুকু আমি মনে করি যে আপনার চিন্তা করার ক্ষমতা সরকার যা থাকে তাদের থাকা উচিত আমি মনে করি। এবং এটাও সেই ধারণা করার জায়গা ছিল না, মানে ধারণা করারও অভিজ্ঞতা ছিল না, এরকম একটা জায়গা হয়তো আপনি বলছেন। কিন্তু গোয়েন্দা তথ্য কি এই বিষয়ে থাকবার কথা না? মানে গোয়েন্দারা তো অভিজ্ঞ থাকার কথা, এটা খুবই থাকবার কথা। কেন ছিল না? এই কথা তো আমরা তো আমাদের গোয়েন্দাদের নিয়ে এতটা গর্ব সবসময় করি। এটা সেই ক্ষেত্রে যখন বিদায় হয়ে যান উনিও গর্ব করেছেন যে আমাকে তো সব জানানো হয়নি। ওনার মধ্যে তো একই হতাশা ছিল যে গোয়েন্দারা সব কথা ওনাকে বলেননি, উনি বুঝতেই পারেননি যে দেশে কি হচ্ছে। এখন এরকম হয়, গোয়েন্দাদের নাকে তেল দিয়ে ঘুমালে এরকম হবেই, এবং আমাদের গোয়েন্দাদের নাকে তেল দিয়ে ঘুমানোর অভ্যাস আছে, উদাহরণও অনেকে আছে আগের, সেরকম কিছু হতেও পারে। আবার এসবের বিপরীতে আরেকটা কথা আমি বলি, চিন্ময় দাসকে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে সেই মামলাটার মেরিটে থেকে আপনি একবার তাকে দেখেন। সেই মামলাটা কি? 5ই আগস্ট ছাত্ররা একটা স্তম্ভের উপর একটা জাতীয় পতাকা তারা উড়িয়েছিল। 25শে অক্টোবর মানে ধরেন আপনার দেখেন 5ই আগস্ট থেকে 5ই সেপ্টেম্বর 5ই অক্টোবর 2 মাস, তারপর 2 মাস 20 দিন, 2 মাস 20 দিন একটা পতাকা ওখানে ছিল না, উড়ছিল। এটাই বা উড়ে কেমন কেটা? আমি আপনাকে এক কথা বলি, দেখেন জাতীয় পতাকার মধ্যে একটা সম্মান আছে। আপনি তো জাতীয় পতাকা 24 ঘন্টা রাখতে পারবেন না, সন্ধ্যার পর সেই পতাকাটা নামাতে হবে না।
তাহলে যদি আপনি অবমাননার কথা ধরেন, তাহলে যারা নাকি 2 মাস 20 দিন একটা পতাকা একটা স্তম্ভের উপর 24 আওয়ার্স উড়িয়ে রাখলো, অবমাননা তো তারাই করলো। জাতীয় পতাকা তো 24 ঘন্টা উড়ানোর বিষয় নয়, বৃষ্টিতে ভিজবে, সারা রাত উড়বে, এটা জাতীয় পতাকা বলে না। জাতীয় পতাকা সম্মানের ব্যাপার আছে কিন্তু। তো সেখানে যে আবার গেরুয়া পতাকা উড়ানো হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে। যিনি অভিযোগ করেছেন তিনি একটা পলিটিক্যাল পার্টি করতেন, বিএনপি করতেন। যিনি এই মামলা করেছেন, মামলা করার পরের দিন কিন্তু বিএনপি তাকে তার পদ থেকে বহিষ্কার করছে। তার মানে এই মামলাটাকে বিএনপি ভালোভাবে নেয়নি, খেয়াল করেন। এবং সেই মামলা করারও 1 মাস পরে তাকে সেই মামলায় অ্যারেস্ট করা হলো। এর মধ্যে উনি আরো অনুষ্ঠান করেছেন। আচ্ছা, সেই মামলাটা ওইটা কি নিজে যে কি ওই পতাকার অপমান করেছে, অরূপে যে গেরুয়া পতাকা উড়ানো হয়েছিল বলে অভিযোগ করা হচ্ছে, ধরলাম অভিযোগ সত্য, যদি সত্য হয় সেই কাজটি কি চিন্ময় দাস নিজে করেছে? করেনি। বলা হচ্ছে লাল দিঘির ময়দানে উনি একটা সভা করেছিলেন, সেই সভা থেকে নাকি কিছু লোক এসে এটা উড়িয়েছে। চিন্ময় দাসকে সবাই থেকে বলেছিলেন যে আপনারা সবাই যে পতাকাটা উড়ান? সেরকম কথা কিন্তু শুনতে পাইনি। তাহলে এটা কে বললো? সেই তার জন্য চিন্ময় দাসকে আপনি অপরাধী করলেন। চিন্ময় দাস ওই মামলায় আসামির সংখ্যা 19 জন, বাকি 18 জনকে গ্রেপ্তার করা হয়েছে, হয়নি। তো চিন্ময় দাসকে কেন? তাহলে এটা কি অপরাধকে নিবারণ করার জন্য করা হচ্ছে, নাকি চিন্ময় দাস নামক এই লোকটাকে আমি শাস্তি দিতে চাই তাই করা হয়েছে? আসলে কি এখানে কি আইন নিজের মতো করে চলছে, নাকি আইনকে চালানো হচ্ছে? এই সমস্ত প্রশ্ন কিন্তু ভাই উঠবে এবং উঠছে। আমি তো উঠাইলাম প্রশ্নটা, জবাবটা দেন কেউ একজন। তো এই সমস্ত বিষয়গুলো আমি মনে করি এগুলি জবাবটা কে দেবে আর এই সিদ্ধান্তটা আসলে কে নিল বা কোথা থেকে আসলো? আপনি বলছিলেন যে বিএনপির সেই নেতাকে বহিষ্কার করা হয়েছে। আমার সাথে কথা হচ্ছিল ডক্টর আসাদুজ্জামান রিপন, বিএনপি নেতা। তিনি বলছিলেন যে বিএনপি নেতাকে বহিষ্কার করা হলো কেন, এটি বলছেন, তিনি বলছেন যে শক্তভাবে এটি দমন করা উচিত, শক্ত ব্যবস্থা নেওয়া উচিত মানে চিন্ময় কৃষ্ণ ইনাদের বিরুদ্ধে, এবং রাষ্ট্রের নাগরিক, তারা বাংলাদেশের নাগরিকতা, বাংলাদেশ ব্যবস্থা নিতেই পারে, কিন্তু তার নেতাকে কেন বহিষ্কার করা হলো? তিনি বলছেন যে এটি তার কাজ না, এই জন্য তাকে বহিষ্কার করা হয়েছে, এরকম একটা অবস্থান। বিএনপি এরকম কোনো অবস্থানও জানাচ্ছে না। আপনি কি রাজনৈতিক দলগুলোর কোনো অবস্থা বুঝছেন? আমি আসলে আপনার কাছে আইনের ওই যৌক্তিক বা ওই ব্যাখ্যাটা নিয়েও একটু কথা বলতে চাইবো। তার আগে একটু যদি রাজনৈতিক দলগুলোর অবস্থা বুঝছেন কিনা এখানে। দেখেন, আসলে পলিটিক্যাল পার্টিগুলো আমাদের এখানে হয় কি জানেন, তারা অবস্থাবিদের ব্যবস্থা নেয়। এখন তারা তখন সেটা করেছিল, ভেবেছিল যে হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তাদের একজন লিডারের বিরুদ্ধে যদি বিএনপি কোনো লিডার মামলা করে, তাহলে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বিএনপির গ্রহণযোগ্যতা হয়তো একটু কমে যেতে পারে। এই জন্য তারা তাদের লিডারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল। তারা বলার চেষ্টা করেছিল আমাদের লিডার তোমাদের একজন নেতার, ধর্মীয় নেতার বিরুদ্ধে মামলা করলেও আমরা পুরো দলগত ভাবে কিন্তু এটাকে সমর্থন করি না, এটা তারা বলার চেষ্টা করেছিল। এখন আবার যখন তাকে গ্রেপ্তার করেই ফেলেছে, এখন বাংলাদেশের সেন্টিমেন্টটা কি ভাই? বাংলাদেশে একটা কমন সেন্টিমেন্ট আছে, এটা হলো এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট। তো এই এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টকে এখন আর বিএনপি নাড়াচাড়া করতে চায় না। চন্দন দাসকে গ্রেপ্তার করে, চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়েছে। আপনি সাধারণ মানুষের কাছে আলাপ করেন, নামটা কি? চিন্ময় দাস। ওকে, গ্রেপ্তার করছে, হ্যাঁ, কেন? রাষ্ট্রবিরোধী অভিযোগে। হ্যাঁ, হতেই পারে সে রয়্যাল এজেন্ট, মুখস্থ করে দিবে, একদম মুখস্থ। এটা বলতে সে 1 মিনিট দ্বিধা করবে না, সে রয়্যাল এজেন্ট, তাহলে অ্যারেস্ট করছে, ঠিক করছে। এটা কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষের মধ্যে একটা কমন একটা সেন্টিমেন্ট, এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট। কেন এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট? তারও কিন্তু কারণ আছে। দেখেন, আমরা একটা অদ্ভুত মানে সেন্টিমেন্ট আমরা বসবাস করি। আমরা সারাদিন সকালে ঘুম থেকে উঠে ইন্ডিয়ান খাই, এখন ইন্ডিয়ান ডিমও খাই, ইন্ডিয়ান ঘুমানোর আগে, ঘুমাতে যাওয়ার আগে ইন্ডিয়ান টুথপেস্ট দিয়ে আমরা দাঁত মাজি, সবই করি। কিন্তু সকালে ঘুমাতে আবার গালিটা প্রথম ইন্ডিয়ার কি দিই। এটা আমাদের দেশের একটা সেন্টিমেন্ট। দেই কেন? দেই হলো গিয়া গত 15 বছর ধরে ইন্ডিয়ার সঙ্গে আমাদের যে সম্পর্ক ছিল, সেই সম্পর্কটাকে আমাদের দেশের সাধারণ মানুষ কখনোই সম্মানজনক মনে করে নাই।